বন্ধুরা, আজকে একদিনের ট্রেডিং সেশনে সাউথ ইন্ডিয়ান ব্যাংক যে কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে সে কোম্পানি 15% ডাউন ট্রেন্ডে আজকে ক্লোজিং দিয়েছে। এক সময় কোম্পানি 19%ও ডাউনে গেছিল, সেখান থেকে সামান্য কিছুটা রিকভারি করে একদিনে 15% ডাউন, মানে একটা হিউজ ক্র্যাশ আমরা এই কোম্পানিতে দেখতে পেয়েছি। তো এই পজিশনে কোম্পানি ঠিক যে ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে একদিনে 15% ডাউন ট্রেন্ডকে এখানে কি আমরা কোনো ধরনের লং টার্ম ইনভেস্টর হিসেবে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে এই কোম্পানিটাকে দেখতে পারি, নাকি কোম্পানিতে ভবিষ্যতে আরো বড়সড় কোনো প্রবলেমের সম্মুখীন হওয়ার চান্স রয়েছে, যে কারণে আরো ডাউনসাইড রিস্ক কোম্পানিতে কতটা রয়েছে। সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস, তার সাথে কোম্পানির রিটার্ন জেনারেটকারী যে সমস্ত রেশিওগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করব, এবং একদম লাস্ট পার্টে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য মেইন পয়েন্টস কভার করব যে আজকে একদিনে কোম্পানি কেন 15% ডাউনে গেল, এবং এই যে নিউজটার জন্য কোম্পানির শেয়ার প্রাইস 15% ডাউনে গেছে, এটাকে কোন ধরনের ইনভেস্টরদের জন্য ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নেওয়া দরকার, কিরকম টাইপের ইনভেস্টরদের জন্য এই কোম্পানি এখান থেকেও রিস্কি জোনে রয়েছে, এবং এই কোম্পানিতে অতীতে আমি আপনাদের লোয়ার লেভেলে পারচেস করার কথাও বলেছিলাম। তো সেখান থেকে যারা পারচেস করে মোটামুটি একটা রিজনেবল প্রফিটে বসে আছে, তাদের জন্যই বা কোম্পানি ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন, আপনারা নিজেরা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন। কারণ ভ্যালুয়েশন থেকে শুরু করে কোম্পানির লেটেস্ট নিউজ থেকে শুরু করে কোম্পানির ফান্ডামেন্টাল সমস্ত পয়েন্টসগুলোই আপনাদের কভার করতে চলেছি। তবে ভিডিও শুরুতে সবার প্রথম যে মেইন পয়েন্টসটা দিয়ে স্টার্ট করা উচিত, প্রাইস টু বুক ভ্যালু। দেখুন, আমরা যখন কোনো নর্মাল কোম্পানিকে অ্যানালাইসিস করি তখন আমরা পিই রেশিও এবং পিইজি রেশিও দিয়ে কোম্পানির ভ্যালুয়েশন দেখি, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা কোনো ব্যাংকিং কোম্পানি বা ফিনান্স রিলেটেড কোম্পানির অ্যানালাইসিস করি, তার ক্ষেত্রে আমরা প্রাইস টু বুক রেশিও দিয়ে কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস করি। আর যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানি যদি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করে, যেমন এই কোম্পানিটাই ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে, তার একদম সিম্পল মিনিং হচ্ছে, সহজ মিনিং যদি আমি বলি, তাহলে আজকের দিনে যদি আপনি সাউথ ইন্ডিয়ান ব্যাংকের মতন একটি কোম্পানি নিজে তৈরি করতে চান, তাহলে যত টাকা শেয়ার প্রতি আপনাকে খরচ করতে হবে তার তুলনামূলকভাবে কোম্পানির শেয়ার প্রাইস আরো ডিসকাউন্টে রয়েছে। তো একজন লং টার্ম ইনভেস্টর হিসেবে যদি কোম্পানিতে কোনো বড়সড় প্রবলেম না এসে থাকে এবং যদি স্ট্রাকচারাল কোনো ধরনের শর্ট টার্ম বা লং টার্ম প্রবলেমের সম্মুখীন কোম্পানি না হয়ে থাকে, তাহলে আমার মতে তো কোম্পানিতে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তবে সেই পয়েন্টসগুলোই ইনডেপথ অ্যানালাইসিস এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করছি। ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। চলুন সবার প্রথমে কোম্পানি ভ্যালুয়েশন এবং ফিনান্সিয়ালে কোম্পানির কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেই পয়েন্টসগুলো আগে কভার করা যাক। তারপর যে নিউজের জন্য শেয়ার প্রাইস কালেকশন হয়েছে সেটার উপর আমি আমার ফাইনাল ওপিনিয়ন একদম লাস্ট পার্টে আপনার সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যদি আমি সাউথ ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিটাকে সবার প্রথমে যে কোনো স্টকে ইনভেস্ট করার সময় আমরা যে মেইন দুটো জিনিস দেখি, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানিতে কতটা পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। তো সেই হিসেবে কোম্পানিতে যদি আমি পি দেখি, তাহলে মাত্র 7-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। একটি স্মল ক্যাপ কোম্পানি, 10,000 কোটির আশেপাশে মার্কেট ক্যাপে রয়েছে, এবং যেহেতু কোম্পানির পিই জি রেশিও 0.03, মানে একদমই নেগলিজিবল ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে, মানে একেবারে সস্তা ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে। এই কোম্পানিতে ভবিষ্যতে পি এক্সপেনশনের কারণে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট রাখলেও রাখা যেতে পারে। কোনো ধরনের আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, এটা স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সূত্রই বলছে। সেকেন্ড পয়েন্টে যদি আমি আসি, তাহলে কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে। এর সিম্পল মিনিং কি ভালো করে বোঝার চেষ্টা করুন। কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে এবং বর্তমানে কোম্পানির রিজার্ভ রয়েছে 10,374 কোটি। যে কোম্পানির কাছে রিজার্ভে 10,374 কোটি রয়েছে, সেই টোটাল কোম্পানিটার বর্তমানে ভ্যালুয়েশন রয়েছে 9,833 কোটি। তার মানে পুরো কোম্পানিটা যা ভ্যালুয়েশনে ট্রেড করছে, কোম্পানির কাছে রিজার্ভ তার থেকে বেশি রয়েছে। এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। বিশেষত ব্যাংকিং কোম্পানির জন্য আমরা লিকুইড অ্যাসেট দিয়ে তার ভ্যালু বোঝাই। সেক্ষেত্রে এই কোম্পানি ক্লিয়ার কাট ভ্যালুয়েশন ওয়াইজ তো একদমই সস্তা এবং পি এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। এবার যদি আমি রিটার্ন হিসেবে দেখি, কারণ অনেক সময় এরকমও হতে পারে যে কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন এ কারণেই সস্তা, হয়তো কোম্পানি ভালো রিটার্ন জেনারেট করতে পারে না, সেইভাবেও দেখা উচিত। তো এখানে আপনারা দেখুন কোম্পানির রিটার্ন অন ইকুইটি
13.8%। আর একটা ব্যাংকিং কোম্পানি হিসেবে 12 থেকে 15% রিটার্ন অন ইকুইটিকে আমরা খুবই স্টেবল রিটার্ন অন ইকুইটি ধরে থাকি। সেই হিসেবে আরও এর দিক থেকে কোম্পানির স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে। এমনকি যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন, তো 1-এর উপরে যদি রিটার্ন অন অ্যাসেট থাকে 1%-এর উপরে, সেটাকে কোনো মতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির কোম্পানি হিসেবে আমরা খারাপ রিটার্ন বলতে পারবো না। তো আরও ইর দিক থেকে এবং আরও এর দিক থেকে দুদিক থেকে কোম্পানি একটা স্টেবল রিটার্ন জেনারেট করতে পারে, এ নিয়ে কোনো ডাউটই নেই, ভালো রিটার্ন জেনারেট করতে পারে। আবার ভ্যালুয়েশনের দিক থেকেও কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে। আমি যদি কোম্পানির হিস্ট্রি রেকর্ডে আসি, তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউ টপ লাইন গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে। এবং যদি আমি বটম লাইনে আসি, অতীতের মাঝখানে বেশ কিছু কারণের জন্য সেই সব পয়েন্টসে আর যাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। বর্তমানে কেন প্রাইস কারেকশন হচ্ছে সেটাতে লাস্টে আসছে। তো সেই ডাউন ট্রেন্ডের পরে কোম্পানি আবার তার বটম লাইনকে ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করেছে। এবং লাস্ট 3-4 বছরে আমি যে লোয়ার লেভেলে আপনার সাথে কোম্পানি ডিসকাস করেছিলাম, সেখান থেকে কোম্পানি বাম্পার ইপিএসও গ্রোথ করেছে, যে কারণে শেয়ার প্রাইসও একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশন কোম্পানিতে দেখেছি, যেটার এক্সপেকটেশন কোম্পানি থেকে ছিল। তো কোম্পানির ফান্ডামেন্টালি টপ লাইন, বটম লাইন, ভ্যালুয়েশন এবং কোম্পানির রিটার্ন রেশিও, এখানে কোনো জায়গাতেই কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। কোম্পানিতে যদি আমি রিটার্ন হিসেবে দেখি, তাহলে লাস্ট 5 বছর, 3 বছর এবং 1 বছর, 3 জায়গাতেই কোম্পানি একটা বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করেছে। এক্ষেত্রে একটা বেসিক পয়েন্টস, যদি কোনো কোম্পানিতে শর্ট টার্মে অনেক বড় রিটার্ন সেই কোম্পানিটা দিয়ে থাকে, সেই কোম্পানিতে যদি কোনো ছোটোখাটো নেগেটিভ নিউজ আসে, সেক্ষেত্রে ডাউনসাইড রিস্ক কোম্পানিতে বেড়ে যায়। এটাই একমাত্র কোম্পানির জন্য নেগেটিভ সাইন। বাকি ভ্যালুয়েশনের দিক থেকে লং টার্ম ইনভেস্টরদের জন্য আমি মনে করি না কোম্পানির ফান্ডামেন্টালি কোনো প্রবলেম রয়েছে। চলুন এবার স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস একবার দেখা যাক। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে আপনারা দেখুন পাবলিকের স্টেক লাস্ট বেশ কিছু বছরে কন্টিনিউ রিডিউস হয়েছে এবং ক্লিয়ার সাইন, যেহেতু এত বছরে কোম্পানির 81% পাবলিকের স্টেক থেকে কমে 65% হয়েছে, তো লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে, যে কারণে কন্টিনিউয়াসলি কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে। এখানে ক্লিয়ার দেখতেও পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড হাউস কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম হাইস্ট থেকে গেছে। এবং ভেরি রিসেন্টলিও যদি আপনি এখানে দেখেন, তাহলে এফআইআই যেখানে ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করেছে, তার এগেনস্টে এই কোম্পানিতে তাদের স্টেককে লাস্ট 1 বছরের টাইম ফ্রেমে কোম্পানি দুগুণ করে ফেলেছে। তো সেই হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল, ভ্যালুয়েশন এবং স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস, এই কোনো জায়গাতেই কোনো প্রবলেম নেই। তাহলে কোম্পানির শেয়ার প্রাইস আজকে পড়লো কেন? একটা সিম্পল নেগেটিভ নিউজের জন্য। যে কোম্পানির এমডি এবং সিইও তিনি বলেছেন যে তিনি এর পরে, মানে অ্যাকচুয়ালি তার টেনিওর শেষ হচ্ছে সেপ্টেম্বর 30, 2026-এ, তারপরে তিনি রিঅ্যাপয়েন্টমেন্ট আর এই কোম্পানিতে নিতে চান না। তো সেক্ষেত্রে ওনার যে টাইমটা রয়েছে, টাইম হরাইজনটা রয়েছে, এখান থেকেও এখনো 8 মাস তিনি এই ব্যাংকের সাথে রয়েছেন। কিন্তু এই 8 মাস পরে 30শে সেপ্টেম্বর 2026-এর পরে তিনি এই কোম্পানিটা থাকবেন না। তার বেশ কিছু লজিক থাকতে পারে, সেটা আলাদা পয়েন্টস। তবে এখান থেকে এখনো 8 মাস টাইম রয়েছে। এবং আমি পার্সোনালি এটা মনে করি না যে ইন্ডিয়াতে শুধুমাত্র এই একজনই সিইও বা এই একজনই এমডি রয়েছে যিনি এই কোম্পানিটাকে চালাতে পারবেন, এমন তো পয়েন্টস নয়। একটা ভালো কোম্পানি, টার্ন অ্যারাউন্ড রয়েছে, কোম্পানির সবকিছু ম্যানেজেবল পজিশনে রয়েছে। সেই হিসেবে এখনো 8 মাস ওনার যে টাইমটা রয়েছে, এই পুরো টাইমের মধ্যে সেটা আরবিআই এর তরফ থেকে বা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভমেন্টস নিয়ে আমার মনে হয় যে একটা ভালো সিইও এবং এমডি অবশ্যই কোম্পানি খুঁজে বের করতে পারবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আর এই নেগেটিভ নিউজটাকে অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টরদের জন্য অপরচুনিটি হিসেবে নেওয়া দরকার। শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য রিস্ক রয়েছে। কেন? কারণ কোনো কোম্পানি যদি এত বড় রিটার্ন প্রোভাইড করে, তো একটা বড় রিটার্নের পরে সেখান থেকে ডাউনসাইড রিস্ক কিন্তু 15%-এ না, আমার মনে হয় আরো ডাউনসাইড রিস্ক শর্ট টার্মে কেউ থাকতে পারে। তবে যদি আপনার কাছে টাইম থাকে, 2 মাস, 6 মাস, 1 বছর টাইম এক্সট্রা দিতে পারে, তাহলে আমার মনে হয় না কোম্পানিতে কোনো প্রবলেম আসার কথা। এবং এর আগে পাঞ্জাব পিএনবি হাউজিং ফিনান্সও সেম, যখন এরকমই পয়েন্টস এসে লিডারশিপ আনসার্টেনিটির মধ্যে যখন পড়েছিল, সে সময় শেয়ার প্রাইস বাম্পার কারেকশন হয়েছিল। আমি নিজেও এন্ট্রি নিয়েছিলাম, আপনার সাথে ডিসকাসও করেছিলাম। সেখান থেকে 1-1.5-2 মাসের মধ্যে কিন্তু একটা ভালো লেভেলের ডিসেন্ট রিটার্নও সেখান থেকে পেয়েছিলাম। তো আমার মত অনুযায়ী কোনো সেরকম স্ট্রাকচারাল প্রবলেম নেই। এমডি এবং সিইও রিজাইন তো করেননি, এমন নয় যে ব্যাংকের মধ্যে কোনো বড়সড় প্রবলেম এসেছে যে কারণে উনি ছেড়ে দিয়েছেন। উনি ওনার টাইম হরাইজন পর্যন্ত থাকবেন, তারপরে তিনি আর রিজয়েন করবেন না। তো নতুন কাউকে তো পেয়েই যাওয়া যাবে না, এমন তো নয় যে ইন্ডিয়াতে আর কেউ নেই
যিনি এই ব্যাংকটাকে রিজয়েন করে ঠিক এই পজিশনে মেনটেন করতে পারবে। অনেক ভালো ভালো সিইও আছে, অনেক ভালো ভালো এমডি রয়েছে, তারাও নিশ্চয়ই সঠিক সময়তে কোম্পানিতে আসবে এবং এখনো 7-8 মাস টাইম রয়েছে। তো এই নিউজটার জন্য মার্কেট নেগেটিভ নিয়েছে, আর বড় রিটার্ন যেহেতু দিয়েছে সে কারণে অ্যাকচুয়ালি একদিনে 15% পড়েছে, তা নাহলে 2-4% হয়তো পড়তো, বা এই মার্কেট কন্ডিশন হয়তো পড়তোও না, কারণ বড় রিটার্ন দেওয়ার পরে স্টকে একটু রিস্ক থাকে। সেটাই এই কোম্পানির ক্ষেত্রে হয়েছে। যাদের পোর্টফোলিওতে রয়েছে, যদি এখান থেকে 10-15% ডাউন সাইড রিস্ক দেখতে রাজি না থাকেন, তাহলে আমার মত অনুযায়ী কি করবেন, ডিসিশন তো বাইসেল ওইভাবে বলা যায় না, তাহলে একটা পারফেক্ট ডিসিশন নেন। আর যদি আপনার কাছে টাইম থাকে, 6 মাস 1 বছর টাইম রয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, সেক্ষেত্রে আমার মনে হয় এটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। আর যারা একটু রিস্কি ইনভেস্টর, তারা শর্ট টার্ম বাউন্স ব্যাকের জন্য, যেহেতু ওভারসোল্ড জোনে আমার মনে হয় 8-10-12% যদি কারেকশন হয়ে যায়, সেটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে আপনারা ডিসিশন নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে, কারণ আপনার প্রফিট হলে আমাকে ভাগ দেবেন না, আর আপনার লস হলেও কিন্তু আমি আপনাকে ভর্তুকি দেবো না। যে কারণে ফাইনাল ডিসিশন আপনার থাকবে, কারণ এটা স্টক মার্কেট। যে কোনো কোম্পানি কেনার পরে 5-7-10% বা 15% এদিক ওদিক যে কোনো সময় হতে পারে। এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সঠিক অ্যালোকেশন মেনটেন করে ডিসিশন নিন। আশা করা যাচ্ছে যে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার মতো অন্তত একটি মাইন্ডসেট তৈরি করে দিতে পারলাম। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু ইনডেপথ অ্যানালাইসিস করতে পারেন না, কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কোনো কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় যাতে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, নিজে থেকে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে কোন টাইপের কোম্পানি কোন মার্কেটে বেস্ট পারফর্ম করতে পারে, মার্কেট রিকভারি করলেও পোর্টফোলিও কখন রিকভারি নাও করতে পারে, এই সমস্ত পয়েন্ট যদি আপনি ইনডেপথ অ্যানালাইসিস শিখতে ইন্টারেস্টেড থাকে, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে পার্সোনালাইজ ক্লাসে জয়েন হতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং লাইভ মার্কেটও আপনারা সেখানে সাপোর্ট পাবেন। যদিও বাইসেল রিকমেন্ডেশন নয়, বাইসেল রিকমেন্ডেশন পাবেন না, তবে সাপোর্ট আপনারা 100% সেখানে পাবেন। কারণ বাইসেল রিকমেন্ডেশন নিয়ে কখনো সাকসেসফুল হওয়া যায় না। ওই যে আমরা ইউটিউবে আসি, এর কথা শুনে ওর কথা শুনে তার কথা শুনে স্টক পারচেস করি, ওরকম করে কখনোই সাকসেসফুল হতে পারবেন না। 1-2 মাস 3 মাস কামাবেন এবং সমস্ত পয়সা হারিয়ে যাবে। অ্যাকচুয়ালি মার্কেটে যদি টিকে থাকতে হয় এবং মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে হয়, তাহলে সঠিক প্রসেসে মেনটেন করে তারপর শিখতে হবে। আর এই অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ইন্ট্রাডে এসব করে তো আজ অব্দি কেউ সাকসেসফুল হতে পারেনি। সেবির ডাটাও বলে এবং আমি আমার এত বছরের এক্সপিরিয়েন্সে কখনো দেখিনি। হ্যাঁ, তবে ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে আমাদের প্রমিস করে মান্থলি এত পার্সেন্ট কামান, ডেইলি এত পার্সেন্ট কামান, ওগুলো সব ফেক। অ্যাকচুয়ালি স্টক মার্কেটে যদি প্রফিট কামাতে হয়, লং টার্ম ইনভেস্টিং এর উপর ফোকাস করতে হবে। তা না হলে আপনার কষ্টের টাকা অন্ততপক্ষে স্টক মার্কেটে এনেন না। ওই 2-3 দিন 1 সপ্তাহ টাইম হরাইজন রেখে এই মার্কেট থেকে লং রানে প্রফিট কামানো সম্ভব নয়। 2-3 দিন কামাবেন, বাকি সমস্ত পয়সা আবার এই মার্কেটে নিয়ে চলে যাবে। আশা করছি যারা 5-7 বছরের এক্সপিরিয়েন্স তারা আমার সাথে একই ভিউ রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।